বুইরা আবার কাগরে নিয়ে আইতাছে। হ্যাঁ রাসেল, এই রাসেল এদিকে আসো তাড়াতাড়ি। ওই যে দেখো এই বুইরার কাণ্ড দেখছো, কাগরে নিয়ে আইতাছে। এই আব্বা কারণে এনে আপনি অগরে লই এই বাড়িতে আইছেন কেন? কেন নিয়েছি তুই বুঝছ না? ওরা এই বাড়িতে থাকবো, আজ থেকে আমার বাড়িতেই থাকবো। এই বাড়িতে থাকবো মানে? আব্বা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরা এই বাড়িতে থাকবো কেন? আমার বাড়িতে আমার ছেলে থাকবো, তার জন্য তোর কাছে আমার কৈফিয়ত দিতে হইব? রবিন হইতেছে আমার ছেলে, তোর ভাই। আরে কিসের ভাই, কার ভাই? ও আমার কোনো ভাই না, ও আমার চিরশত্রু। আব্বা আপনি জানেন না যে আমার দাদাই কোনোদিন আপনার দ্বিতীয় বউরে মাইনা লয় নাই, কার ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে? আমি বাচ্চা থাকতে ওরা কোনোদিন এই বাড়িতে থাকবার পারবো না। আব্বা আপনারা তো আমি কইছিলাম যে এখানে আসলে একটা ঝামেলা হইব, এই শুধু শুধু ভাইয়ের মধ্যে এই দ্বন্দ্ব সংঘাত আমার ভালো লাগতেছে না আব্বা, আমরা জায়গা চল। তুই কই যাবি? তুই তো আমার ছেলে, তুই এই বাড়িতে থাকবি। রাসেল, তোর মাই কোনোদিন আমার ছোট বউরে মানে রবিনের মায়ের মাইনে নয় নেই। একসময় তোর ছোট মা টাইফয়েডে মারা গেছে, সেই থেকে আমার পোলাটা বাইরে বাইরে বড় হয়েছে। কিছুদিন আগে সে শেফারে বিয়ে করছে, থাকার জায়গা নাই বইলা সে শ্বশুর বাড়িতে ঘর জমে থাকে। আমার এত বড় বাড়ি থাকতে সে ঘর জমাই থাকবো, এটা আমি মাইনে লব না। আপনি মাইনা লন বা না লন সেটা আপনার বিষয়, ওরা এই বাড়িতে থাকবার পারবো না, এটাই ফাইনাল কথা। এর বাইরে যদি আপনি কিছু কন তাহলে আমি আপনারও গাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাড়ি করে দেবো। ভাইজান আপনি আমারে যা কনের কন, খবরদার আপনি আব্বারে নইয়া একটা বাজে কথা কইবেন না কিন্তু। কি করবি তুই? হ্যাঁ কি করবি? আমার আব্বারে ফুসলায় ফাসলায় এই বাড়িতে আইসস সব সম্পত্তির ভাগ লইতে। আমারে কি কচি খোকা পাইছস যে তোর এই বদ মতলব আমি বুঝুম না? ভাইজান আমাগো সয় সম্পত্তির কোনো কিছু দরকার নাই। আব্বাই চাই আমরা যেন সবাই মিলামিশা এই বাড়িতে থাকি। ভাইজান আমাগো একটু এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন, আমাগো কিচ্ছু চাই না। থাকার জায়গা দেন, থাকার জায়গাটা তো দূরে থাক, তোরা দুইটা এই বাড়িতে বসার জায়গাও পাবি না। আর তুমি খাম্বার মতো দাঁড়ায় থাকবা? এগো দুইটারে এখনই ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করো। খবরদার বৌমা, মুখ সামনে কথা কও। রবিন আমার বলা, কার বুকের পাঠা আছে যে আমার ছেলের এই বাড়ি থেকে বাইর করে দেয়? খালি বসার জায়গায় না, রবিন আমার যত সয় সম্পত্তি আছে তার অর্ধেক ভাগ পাইব। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমার যত সয় সম্পত্তি আছে তোরা দুই ভাইয়ের নামে সমানভাবে ভাগ করে দেবো। খবরদার আব্বা, আপনি কোনো উল্টাপাল্টা কথা কইবেন না। সব সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিবেন মানে? আমি হইলাম আপনার একমাত্র সন্তান, আপনার সমস্ত সম্পত্তি আমার। এর বাইরে আপনি যদি কোনো কথা কন তাইলে আমি লগে লগে আপনার ওই বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। জান তোমার এত বড় সাহস, তোমার বাবার গায়ে দিছো, তোমার আজকে বাইরে কই ওই রবিন কি শুরু করলি? বাইরে বাইরে আমার বাড়ি থেকে। বাবা ও বাবা তোর কি হইছে? বাবা কি হইছে? বুকে ব্যথা করতেছে। বাবা বাবা কি হইছে তোমার? বাবা 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 বুকে ব্যথা করতেছে, আমার বুকে ব্যথা করতেছে বাবা। আপনার কিচ্ছু হবে না আব্বা, আমি আছি তো। আমি আপনার এখনই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি আব্বা। এই একটু দেখো, আমি আইতাছি আব্বা, আমি আইতাছি আব্বা। আব্বা আপনি কোনো টেনশন করবেন না আব্বা, আপনি ভালো হয়ে যাবেন আব্বা। 1 লাখ টাকা? না 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 না, আমি 70,000-এর বেশি 1 টাকাও দিতে পারবো না। হ্যাঁ ভাইজান আমি পরে ফোন দিতেছি।
ভাইজান ওই কিসে? আব্বার শরীরের অবস্থা তো খারাপ হয়ে যাইতেছে, এমার্জেন্সি আমি হাসপাতালে নিতে হইব আব্বারে। আরে কিসের হাসপাতালে নিতি? এরকম বুকের ব্যথা আবার কয়দিন পর পরে ওঠে, আবার এমনি ভালো হয়ে যায়। আব্বারে লইয়া তাড়াতাড়ি বেরিয়ে দেয় না, যাই থেকে। ভাইজান এইটা তুমি কোনো কথা কইলা ভাইজান? আব্বার বুকের ব্যথা দেখা মনে হইতাছে হার্টের ব্যথা শুরু হইছে, এমার্জেন্সি হাসপাতালে নিতে না পারলে আব্বা তো মইরা যাইবো ভাইজান। কথা একদম কম করি, মায়ের সে মাসিক দরদ বেশি না, যাই থেকে। তোরে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। ভাইজান আমার জায়গা সম্পত্তি কিচ্ছু লাগবো না ভাইজান, আমি আমার বউরে নিয়ে বাড়ি থেকে চলে যাবো ভাইজান। হ্যাঁ তুমি শুধু আব্বার একটু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো ভাইজান। ওই হাসপাতাল কি তোর বাপ দাদা? ওইখানে লয়ে গেলে যে টাকা পয়সা লাগবো সেই টাকা পয়সা কই থেকে আসবো শুনি? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি একটা পয়সাও দিতে পারুম না, চিকিৎসাও করাইতে পারুম না। ভাইজান তুমি এটা কি কইতাছো ভাইজান? আর আমি তো তোমার টাকা দিয়ে চিকিৎসা করাইতে কইতাছি না, আব্বার সব টাকা তো তোমার কাছেই থাকে, তুমি আব্বার টাকা দিয়ে শুধু আব্বারের চিকিৎসা করাবে, আমি এই কথা কইতাছি ভাইজান। ওই ফালতু কথা একদম কবি না। আব্বার টাকা পয়সা আমার কাছে মানে? হন, আব্বার বয়স হয়েছে, এই বয়সে রোগ শোক একটু তো হইবই, এর লেগে আমি শুধু শুধু টাকা পয়সা খরচ করতে পারবো না। ভাইজান আপনি কেমন বলা? আপনার বাবা বুকের ব্যথায় কাঁপতাইতেছে আর আপনি এটারে কইতেছেন শুধু শুধু টাকা খরচ। যে বাবা আপনারে জন্ম দিছে, মানুষ করছে, সেই বাবার চিকিৎসা করাবেন না? আসলে আপনি একটা কুলাঙ্গার সন্তান। ওই মুখ সামলায় কথা কও, কারে তুমি কুলাঙ্গার কও? হ্যাঁ, একেবারে থাপড়া গাল গোল ফাটায় ফেলাম। নিশি তো ঠিকই কথা কইছে, আপনি তো আসলে একটা কুলাঙ্গা। আপনার আব্বার চিকিৎসা করানো লাগবো না, আলমারি চাবি আপনার কাছে না, দেন আমার চাবি দেন, চাবি দেন। চাবি তো দূরের কথা, তুই যদি আলমারির সামনেও যাস আমি বডি দিয়া তোর হাত পা কাইটা ফালামু করে দিলাম। ভাইজান তুমি আলমারি চাবি দাও তো, চাবি দাও তো, চাবি দাও। কইছি তোমরা কি শুরু করছো? এমনিতে আপনার শরীরটা ভালো না, চলো তো। আইসে দরদ দেখাইতে, তোর দরদ আমি বাইর করতেছি। বাবা বাবা কি হয়েছে বাবা? বাবা আমার শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। আরে বাপ, আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, মনে হয় আমার যাওয়ার সময় হয়ে আইছে। এইসব অলক্ষণী কথা আপনি কইেন না তো আব্বা, আপনার কিচ্ছু হইব না আব্বা। আব্বা আপনি ছাড়া তো দুনিয়াতে আমার আর কেউ নাই, আপনার আমি হাসপাতালে নিয়ে যাবো আব্বা, আপনার চিকিৎসা করাবো আব্বা। আরে বাপ, হাসপাতালে নেওয়ার দরকার নাই, তুই তোর ভাই বড় ভাই একটু ডাক দে। আর ডাকুন লাগবো না, আমি চলে আইছি। কি কইবেন কোন? রাসেল, তুই রবিনের পর ভাবিস না, তোরা এক মার পেটে ধর্মাস নাই ঠিক, কিন্তু বাপের রক্ত তো এক। আমি আমার ছোট বোর দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারি নাই, সে মরার সময় অনেক কষ্ট করে বসতে হয়, মনে হয় সে এখনো আমার অভিশাপ দিতেছে। না না আব্বা, আম্মা আপনার কোনো অভিশাপ দিতেছে না, আম্মা তো আপনার অনেক ভালোবাসতো, তাই সবসময় একটু অভিমান করে থাকতো আপনার উপরে। আরে বাপ, আমি তার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি নাই। রাসেল, একটা কথা শোন বাপ, আমি মরে গেলে রবিনের আপন বলতে কেউ থাকবো না, তুই একমাত্র তার আপন জন। তোরা দুই ভাই মিলেমিশে থাকবি, কেউ যদি করতে না পারে, তোরা দুজন সৎ ভাই, তাইলে আমার আত্মারা শান্তি পাইব। বৌমা, তুমি আমার ছোট পোলা রবীন্দ্রে দেখে রাখো, তোমরা ছাড়া ওর আপন বলতে আর কেউ রইল না। হ আব্বা, দেখে রাখবো। আর আপনি ভাঙ্গা পড়তেছেন কে? আপনার কিছু হইব না। এই রাসেল, চলো আব্বারে ডাক্তারের কাছে লয়ে যাই। তারা দরকার নেই বৌমা, শুধু শুধু টাকা নষ্ট। রাসেল, একটু বড় বাপ, একটু হাতটা দে বাপ, এই হাতটা ধর, কেউ কারো হাত ছাড়বি না। আরেকটা কথা, আমার সমস্ত বিষয় সম্পত্তি তার অর্ধেক তুই রবীন্দ্রকে ভাগ করে দিবি।
কথা দি বাপ, কথা দি। ঠিক আছে, আমি কথা দিলাম। তাহলে আমি মরে গিয়ে শান্তি পাবো নি বাপ। আব্বা, আপনার কিচ্ছু হইব না আব্বা। আপনি মরবেন না, আপনি মরবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাবো আব্বা। এই নিশি, একটু এদিকে আসো তো। শেফা, কি করবো কত? আমার মাথায় তো কোনো কাম করতেছে না। আব্বা কি তাহলে বিনা চিকিৎসায় মারা যাবো? আচ্ছা, তোমার কাছে কি কোনো টাকা পয়সা হবে আব্বার চিকিৎসা করানোর লাগে? আমার কাছে যে টাকা আছে ওই টাকা দিয়ে তো আব্বার চিকিৎসা হইব না। তাহলে আমি কি করি কত? কার কাছে যাবো, কার কাছে হাত পাতমু, কিছুই তো বুঝতে পারতেছি না। তুমি একটা কাজ করো, তুমি আমার এই গহনাগুলো নিয়ে যাও, এগুলো বিক্রি করে টাকা নিয়ে আসো। আর না না, এগুলো খুলো না, এগুলো খুলো না। এগুলো আমাকে বিয়ার শেষ স্মৃতি, এগুলো নষ্ট করুন যাবো না, এটা রাখো। আরে এত কথা বলো না তো, গহনা গেলে গহনা পামো। আব্বার যদি কিছু হয়ে যায়, আবার সুস্থ হয়ে গেলে তুমি আমার আবার এগুলা বানাইয়া দিও। এখন দেরি করো না, যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে যাইতেছি। তুমি এক কাম করো, তুমি তাহলে আব্বার কাছে থাকো। আমি আমার বড় ভাইরে একদম বিশ্বাস করি না, সম্পত্তির লাইগা সে যে কোনো কিছু করতে পারে। তুমি এটা আব্বার পাশে পাশে থাকো। হ্যাঁ আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি আবার পাশে আছি। তুমি এখন যাও না। আচ্ছা আচ্ছা, আমি যাইতেছি, তুমি থাকো। হ্যাঁ, যাইতেছি। আল্লাহ, বৌমা, 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 বাবা কি হচ্ছে বাবা? বুকে ব্যথা লাগতেছে, কিছু হবে না আপনার? বুকে ব্যথা লাগতেছে। ভাইয়া, ভাবি, কোথায় আপনারা? একটা কথা কান খুললে হইন না রাখো, তুমি কিন্তু অগর ইমোশনাল কথার মধ্যে পইরা একটা টাকাও খরচা করবা না। আরে তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি টাকা খরচ করুন, তুমি আমার চিনো না? একটা টাকাও খরচ করুন। ভাইজান, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আপনার জানি কেমন করতেছে। ওই তোরা দুইজন মিলে এসব কি শুরু করছিস? হ্যাঁ, আমার বাপরে আমি চিনি না? এগুলি হলো বুইরা বয়সের বিমরতি। একটু আগেই দেখলি না যে বুকের ব্যথায় শেষ? আবার ঠিক আইয়াই যেন দরদ উসলাইয়া পড়তাছে। আর এতদিন মানে আমরা তার সেবা যত্ন করিই নাই। এমন করে কইেন না তো ভাবি, মানুষটা দম নিতে পারতেছে না। আপনারা একটু আহেন। ওই তুই যাবি এখান থেকে নাকি তোরা লাথি মেরে আমি ঘর থেকে বের করে দেব? আপনারা কি মানুষ নাকি পাষাণ? আসছে হারামজাদি দরদ দেখাইতে। আরে এইগুলি হলো অভিনয়, বুঝো না? মনে করছে শ্বশুরের সেবা যত্ন কইরা সম্পত্তির ভাগ লইল। আহিস ভাগ লইতে তাও দেয়া কোপায় একের মাটির তলে পুইতা রাখুন। এই কি হয়েছে? আব্বার এরকম মাটির মধ্যে শুয়ে রাখছো কেন? আব্বার ঠান্ডা লেগে যাইব তো। আব্বা মরে গেছে, আমার ঘরে পালায় আব্বা চলে গেছে। আব্বা, আব্বা, না আব্বা, আপনি এভাবে যাইতে পারেন না আব্বা। আমার এভাবে এতিম করে দেওয়া যায় না আব্বা। আব্বা আপনি ওঠেন, এই দেখেন, এই যে আপনার লাগে টাকা নিয়ে আইছি আব্বা। আপনি ওঠেন, আপনার চিকিৎসা করাবো আব্বা। আব্বা আপনি ওঠেন আব্বা। কোনোদিন উঠবো না রবি। লাশটা এখানে ফালাই রেখেন না, আত্মা কষ্ট পাইতেছে। কোন জায়গায় কবর খুঁজতে হবে বলেন, আমি যা কবর খুঁজি। আব্বা মরার আগে আমার কাছে কয়ে গেছে রাস্তার পাশে ভরাট করা জায়গাটার মধ্যে আবার কবর দিতে। কেন এত জায়গা তুই ওই জায়গায় কবর দিতে হইব কেন? হ্যাঁ, আমরা কষ্ট করে ওই জায়গায় মাটি ভরছি, তাছাড়া আমরা ভাইবা রাখছি ওই জায়গায় আমরা দোকান তুললা ভাড়া দিব। ভাবি, আপনি এটা কি কইতাছেন? আব্বা মরার আগে আব্বা শেষ ইচ্ছার কথা কয়ে গেছে। আপনারা কি শেষ ইচ্ছাটাও রাখবেন না? এই তুমি চুপ থাকো। যে মইরা গেছে এর কথার কোনো দাম আছে? তাছাড়া আমরা প্ল্যান করছি ওই জায়গায় দোকান দিয়ে মার্কেট বানাম।
ভবিষ্যতে ওই জায়গার অনেক দাম হইব। না, আব্বার কবর আমি অন্য কোনো জায়গা হইতে দিব না। আব্বা যেই জায়গায় দেখা গেছে, যে জায়গা মাটি ভরাট করছে কবরের লেগা, ওই জায়গায় আব্বার কবর হবে। আমার মুখের উপর কোনো কথা কবি না রবি, তাইলে আমি তোকে দুইটারে লাথি মেরে এই বাড়ি থেকে বাইর করে দেব। চুপ, একদম চুপ। আর একটা কথা যদি তুমি কও, আমি কিন্তু ভুইলা যাবো তুমি আমার বড় ভাই। আব্বার কবর ওইখানেই হইব। আব্বা যেখানে জায়গা দেখা দিয়ে গেছে ওইখানে আমি কাউরে মার্কেট করতে দিব না। আব্বার কবর ওই জায়গায় হইব। তাইলে ওইখানে কবর হইব দুইটা, একটা হইব আব্বার আর একটা হইব তোর। আমি তোরে খুন কইরা আব্বার পাশে শোয়াই দেব। রাসেল ভাই, আপনি খুব খারাপ লোক। ওটা আপনার বাবার জায়গা, আপনার বাবা যেখানে কবর দিতে গেছে ওইখানে কবর হবে। আমি ওখানে কবর খুঁজতে গেলাম। তুমি এত কান্নাকাটি করো না তো, এত ভাঙে পড়লে আবার মরা আত্মা কষ্ট পাইবো। কি করবো কও শেফা? আব্বাই ছিল আমার একমাত্র ভরসা। আমি তার ছাড়া এখন বাঁচুম কেমনে? তুমি এত ভাঙে পড়ো না তো, আমি আছি না, আমি সব সময় তোমার পাশে থাকবো। আর শোনো, আমরা এখন এই বাড়ি থেকে চলে যাই। আব্বাই নাই, এই বাড়ি থেকে কি করবো? না শেফা, আমি আমার এই বাপদাদার ভিটা ছেড়া কোথাও যাবো না। তাছাড়া এইখান থেকে গেলে আমরা থাকবো কই? সেই তো তোমাকে বাড়ি গিয়ে আবার আমার ঘর জামাই থাকতে লাগবো। আব্বা মরার আগে কইয়া গেছে আমি যেন আর ঘর জামাই না থাকি। কিন্তু আমরা এখানে থাকবো কেমনে? বড় ভাই কি আমগো রাখবো মনে করছো? কেন থাকতে দিব না? এটা তো আমার বাপদাদার ভিটা, তারও যেমন হক আছে আমারও হক আছে। আমি এখানেই থাকবো। তাছাড়া বড় ভাই তো আব্বারে কথা দিচ্ছে আমাকে ফেলাই দিব না। কিন্তু আমরা খামো কি? তোমার তো এখনো চাকরি হয় নাই, তাহলে আমাকে খাওয়াইবো কে? ভাইজান নিশ্চয়ই আমাকে খাওয়াইবো। কই, খাওয়ানোর সময় তো হয়ে গেল, ভাইজান তো আমাকে ডাকলো না। মনে হয় ভুইলা গেছে। সারাদিন তুমিও কিছু খাও নাই, আমারও ক্ষুধা লাগছে। চলো আমরা ভাইজানের কাছে যাই। আচ্ছা চলো। এমন করে চাই রেছিস কেন? আমার কি রূপ জ্বালাইছে? একটা সুস না খাইতেছি। কিছু কবি? ভাইজান, শেফার অনেক ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে। অনেকদিন হয়ে গেছে আমরা এক লগে বৈশা খাই না, তাই ভাবলাম আজকে একটু একসাথে বৈশা খাই সবাই। আমি যেন তাগর লেগে মনে ভাত তরকারি রাইন্দা রাখছি। এই তোরা ভাবলি কেমনে? হ্যাঁ, তোগুর লগে এক টেবিলে বইয়া খামো আমরা। ভাবি, যা হবার হয়ে গেছে, আমাকে উপর আর গুসা করে থাকেন না। চলেন না আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি। বাবা মরার আগে আমারে কয়ে গেছে যেন আমরা সবাই মিলেমিশে এই বাড়িতে একসাথে থাকি। শত্রুর সাথে কোনোদিন মিল্লামিশা থাকুন যায় না। দেখটা সোনা খাইতেছি, এখন যাই দিকে। ভাইজান, কে শত্রু? সে তো আপনার ভাই। কে কইছে ওই আমার ভাই? ও আমার ভাই না, ও আমার সৎ ভাই। আর সৎ ভাই কোনোদিন আপন হয় না, ও হইল আমার শত্রু। সুযোগ পাইলে আমার মাথায় বাড়ি দিয়া আমার বাপের সমস্ত সম্পত্তি লেখা লইব। ভাইজান, আমি আমার বাপের সম্পত্তির লোভে এখানে আসি নাই। আমি আইছি একটু আদর, একটু ভালোবাসার লাইগা। মা মরে যাওয়ার পরে তো আমি অর্ধেক এতিম হইয়া গেছি। তারপর মাথার উপর বট গাছের মতন আসিল বাবা, কেউ মরে যাওয়ার পর তো আমি পুরাই এতিম হয়ে গেছি। এখন তো আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই ভাইজান। তাই আমি চাই আপনাগুলোকে মিলেমিশে থাকতে। আপনি না কথা দিছিলেন যে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো? তখন দিছিলাম, এখন আবার তুলে নিতেছি। ওই
এনে খাড়ায় থেকে বিরক্ত করিস না তো, যাই দিকে দেখতেছিস না খাইতেছি। আচ্ছা ঠিক আছে যাইতাছি। ভাইজান শেফার গর্বে আমার বাচ্চা, ও যখন না খাই আছে বাচ্চাটাও সেরকম না খাই আছে। বাচ্চাটা শুধু শুধু কষ্ট পাইতেছে। আমার খাবার না দাও সমস্যা নাই, ওরে একটু কয়টা খাবার দাও ভাইজান। পাতিলে আর ভাত নাই বুঝছস, আর এইখানে যা দেখতেছস এটি আমগো দুইজনেরই লাগবো। তোর যখন এত খাইতেই মন চাইতেছে তাহলে বাজার কইরা আইন না আলাদা রাইন্দা খাও। ঘরে কি আর কোনো খাওয়ান নাই ভাবি? কইলাম তো নাই। আমার খাওন লাগবো না, এতক্ষণ খিদা ছিল, এখন খিদা চলে গেছে। চলো। ভাবি কখন দইরা দেখতেছি আমার পিছে পিছে ঘুরতাছো, কে লাগে ঘুরতাছো? হ্যাঁ ভাবি, কাল রাত থেকে না খাওয়া শরীরটা দুর্বল হয়ে গেছে। আমার কয়টা খাউন দেন, আমার লগে লগে আমার পেটের বাচ্চাটাও না খায়া রইছে। ভাবি কয়টা খাউন দেন না, আমি আপনার সব কাম করে দেবো। আরে আজব তো, আমার কাছে কি কোনো লঙ্গরখানা আছে? আমি খাওন পাবো কই? আর এত যখন কাজ করে নিচ্ছে ওই যে শুনছি পাশের বাড়িতে নাকি কাজের লোক লাগবে। কোথাও যাওয়ার লাগবো না, আমার বউ কোন আনে যাবো না। শেফা বাজার নিয়ে আইছি ঘরে, চলো আমরা আলাদা রান্না করব। ভাবি আমারে দুইটা পাতিল দেন, আমি রান্না করি। আমারে দুইটা পাতিল দাও। পাতিল কই পামু? হ্যাঁ তোমার বাপের বাড়ি থেকে কি কিনে আনছে নাকি পাতিল? আমার কাছে কোনো পাতিল নেই, যাও। ভাবি এমন করে কইতেছেন কেন? আমাগো নাই তাই কইছি। তো তোমার কাছে পাতিল নাই, বাজারে তো পাতিল আছে, বাজারে যাও, যাই কিনে আনো। রবিন, তুমি বাজারে গিয়ে পাতিল কিনে নিয়ে আসো। আর হ্যাঁ, পাতিল যে কিনতে যাইতাছো, তা পাতিল আইনা রান্না করবা কই? কেন এই রান্নাঘরে? শখ কত, এই রান্নাঘরে রান্না করব মনে হইতাছে জানো তো 8 টাকা দিয়ে রান্নাঘর তুলছি। ভালো করে হুন্না রাখো, বাপের বাড়ি থেকে টাকা এনে এই রান্নাঘর তুলছি। এই রান্নাঘরে আমি কাউরে রান্না করতে দিব না। ভাবি তুমি রান্নাঘর তোমার বাপের টাকায় বানাইছো আমি বুঝতে পারছি, কিন্তু কার জায়গায় বানাইছো? এটা তো আমার বাপ দাদার ভিটা, আমার বাপ দাদার ভিটায় তুমি রান্নাঘর বানায় বড়াই দেখাইতেছো। আমি একটা জিনিস বুঝলাম না, আপনি আপনার রান্নাঘর রাঁধতে দিবেন না, পাতিল দিবেন না, তাইলে আমরা কি না খেয়ে মরে যাবো? ভাবি ওরে না খায় থাকতে কইছে কেডা? জানা, আগে নিজে একটা রান্নাঘর তোল, তারপর যত খুশি রান্না কইরা খা। কিলো খারা রিসিস কে যাই দিকে। সোনার চান পিতলা ঘু এই বাড়ি থেকে যাইব না। ওগরে কেমনে বাইর করতে হয় এটা আমার ভালোই জানা আছে। শোনো, আমরা ওগরে এরকম মানসিকভাবে চাপ দিব। এই বাড়িতে ওগো ভাগ আছে এটা সত্য, কিন্তু কোন জিনিসের উপর ভোগ দখল করতে দিব। এই ভাবি এসব কি শুরু করছে? রান্নাঘর ব্যবহার করতে দেয় না, কল পার ব্যবহার করতে দেয় না, পুকুর পার ব্যবহার করতে দেয় না, এভাবে কি বাঁচা যায়? শোনো, আমরা এখান থেকে চলে যাই, এখানে না থাকাই ভালো হবে। না শেফা, আমি আমার বাপ দাদার ভিটা ছেড়ে কোথাও যাবো না, আমি এই জায়গায় থাকুম। না গিয়ে কি করবা? এখানে কি মিলামিশে থাকা যায়? তাছাড়া মুড়ি চানাচুর খাইয়া কয়দিন বাঁচবা? দেখো, মরার সময় আমি নিজে আমার বাপরে কথা দিছি যে আমরা দুই ভাই মিলামিশে থাকবো, কিন্তু আমার বড় ভাই সেটা থাকতে দিতেছে না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি এখনই ভাইজানের কাছে গিয়া বলবো আমার সম্পত্তি আমারে বুঝা দিতে, আমরা আজ থেকে আলাদা হয়ে থাকবো। যে মানুষ আমারে রান্নাঘর ব্যবহার করতে দেয় না সে দিবে সম্পত্তির ভাগ, এটা তুমি বিশ্বাস করো? আর আমি চাই না তুমি ভাইয়ের সাথে এগুলো নিয়ে কোনো ঝামেলা করো। এটা তো ঝামেলার কিছু নাই, ঝামেলার তো কিচ্ছু নাই এই জায়গায়। আমি আমার বাপের সম্পত্তির ওয়ারিশ, আমার ভাই আমারে অর্ধেক সম্পত্তি বুঝাই দিবে, বা শেষ। যদি বুঝাইয়া না দেয় তাহলে জোর করে আদায় করে নেব। এগুলো তুমি কি কইতাছো রাবিন? জোর করে আদায় করবা মানে? দেখো, আমি অনেক চুপ করে আসছিলাম, আর চুপ করে থাকুম না। ভাইজান যদি আমার সম্পত্তি বুঝায় না দেয় তাহলে আমি গ্রামের মুরব্বীদের কাছে যাবো, গিয়া বলমু আমার সম্পত্তি আমারে বুঝাই দিতে। মুরব্বীরা ভাইয়ের কাছ থেকে সম্পত্তি আমার অর্ধেক বুঝাই দিব। দেখো, তোমার ভাইজান ভালো মানুষ না,
এই সম্পত্তি কইরা যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তোমার ভাই, তখন আমার কি হইব? তুমি কোনো চিন্তা করো না, ভাইজান আমার কোনো ক্ষতিই করতে পারবো না, কারণ আমার উপর আমার বাপের দোয়া আছে। তুমি কোনো চিন্তা করো না, আইজি আমি ভাইজানের কাছ থেকে সমস্ত সম্পত্তি বুঝা লব। ভাইজান, 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 কি রে তুই সারের মতো চিল্লাইতেছিস কেন? ভাইজান আপনি আমি দুই ভাই, তাই আব্বার সমস্ত সম্পত্তির ভাগ হইব দুইটা, অর্ধেক আমার অর্ধেক আপনার। আমার অর্ধেক ভাগ আমার বুঝাই দেন ভাইজান। ওই কি কইলি তুই? তোরে আমি সম্পত্তির ভাগ বুঝাই দিমু? মামা বাড়ির আবদার পাইছস? সম্পত্তির এক কোনাও তোরে আমি দিব না। আরে তোরে যে এই বাড়িতে থাকতে দিছি এটাই তো তোর সাত কপালের ভাগ্য। কয়টা দিন যাইতে দে, তারপর তোকে দুইটারে যদি আমি লাথি মেরে এই বাড়ি থেকে বাইর না করছি তাহলে আমার নামও রাসেল না। ভাইজান আপনি কিন্তু আব্বা মরণের সময় কথা দিছিলেন যে আপনি আমার ভাগ আমার অর্ধেক সম্পত্তি বুঝাই দিবেন, আর আপনি আব্বারে দেওয়া কথার বরখেলাপ করবেন? করমু, কারণ আব্বারে তখন আমি কথা দিছিলাম সান্ত্বনা দেওয়ার লেগা, মন থেকে কথা দিইনি। ছি 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 ভাইজান ছি, আপনি একজন মৃত্যু পথযাত্রী মানুষের লগে মিথ্যা কথা কইছেন, আপনি মিথ্যা আশ্বাস দিছেন, এত খারাপ আপনি? ঠিক আছে ভাইজান, আমিও দেখা নিমু আপনি কেমনে আমার আর আমার বউরে বাড়ির থেকে বের করেন। আপনি যদি আমার সম্পত্তি ঠিকঠাক মতো বুঝায় না দেন, গ্রামের সব মুরব্বীকে ডাইকা সালিশ বসামু এবং আমি আমার সম্পত্তির ভাগ বুঝা নেবো। কথাটা আপনি মনে রাখেন। রবিন, এইসব কথা না আমার ভালো লাগতেছে না, চলো আমরা এখান থেকে চলে যাই। না, আমি এই বাড়ি থেকে এক পয়সা সরুম না। ওরা আমার মার লাগে অনেক অত্যাচার করছে, অনেক অত্যাচার করছে। আমার মা দিনের পর দিনে অত্যাচার সহ্য কইরা মরছে। আমার মা গরিব বইলা উঠতে বসতে অপমান করছে। আমি এই বাড়ি থাকমু, আমার মায়ের প্রতিশোধ নিমু, তারপর যাবো। দেখছো রাসেল, তোমার বাপে খাল কাটটা কুমির আনছে, আর এই কুমিরে এখন আমাকে গিল্লা খাইতাছে। সব নষ্টের গোড়া হইতাছে তোমার বাপ। খবরদার, খবরদার ভাবি, আপনি আমার বাপরে নিয়ে একটাক বাজে কথা কইবেন না। আপনারা দিনের পর দিন আমার বাপরে অত্যাচার করছেন। আমার বাপের চিকিৎসা করেন নাই, আমার বাপ বিনা চিকিৎসায় মারা গেছে, আর আপনি এত বড় বড় কথা কইতাছেন। হ্যাঁ, যেহেতু আপনারা আপনাকে হিসাব ঠিকঠাক বুঝা নিছেন, আমিও আমার বাপের এক চুল পরিমাণ হিসাব ছাড়বো না। আমি আমার ভাগ অর্ধেক ঠিকই বুঝা নিমু। হ্যাঁ, ওই তুই যা করতে পারস কর গিয়া, এনে খাড়ায় খাড়ায় পেছাল পারিস না। আমি আজকে গ্রামের মুরব্বীকে ডাইকা সালিশ বসামু। হ্যাঁ, গ্রামের মুরব্বী কে? আমার মরা বাপেও যদি উঠাইস আমারে কয় যে রাসেল তুই তোর ছোট বাইরে সম্পত্তির ভাগ বুঝাই দে, তাও আমি দিব না। এই চলো। আমি কইছিলাম না ওরা এত সহজে রাজি হইব না। রাজি না হইলে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল কেমনে বাঁকা করতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। চলো। এখন কি হইব? তোমার ভাই তো সে গ্রামের গণ্যমান্য ব্যক্তির কাছে গেছে সালিশ বসাইতে। তারা যদি আইয়া কয় যে তার সম্পত্তির ভাগ তারে বুঝাই দিতে, তখন তো আমরা আটকে রাখতে পারবো না। আরে সেটা তো আমিও চিন্তা করতেছি, কিন্তু কি করবো, আমার মাথায় কিছুই খেলতেছে না। আমারও তো একই অবস্থা। তাই আমার মাথায় কিন্তু একটা জটিল বুদ্ধি আইছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি কও। কামটা কিন্তু একটু কঠিন, আবার কঠিনও না। আরে কামটা কি হেডা কইবা তো? তোমার ভাইরে চিরতরে শেষ করে ফেলার লাগবে। তুমি আমারে খুন করতে কইতেছো? তাছাড়া তো আর কোনো পথ দেখতেছি না, নাইলে তো আর সম্পত্তির ভাগ আরে বুঝাই দেওয়ার লাগবো। তোমার কি মাথা খারাপ? আমি করবো খুন? আমি কোনোদিন কোনো মানুষ খুন করছি? তুমি খুন করবা কি এর লিগা? খুন তো করবো আর একজন, তুমি খালি সঙ্গ দিবা। তুমি যে কি কইতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শোনো, আমার একটা চাচাতো ভাই আছে মিজান, সেই কিন্তু টাকার বিনিময়ে খুন করে। আমি যেহেতু তার বোন, আমার কাছে কিন্তু সে আর টাকা পয়সা নিব না। তাই তোমার একটা কাজ করার লাগবো, রবিন রে ভুলাই ভালাইয়া রাইতের অন্ধকারে আমার খুনি ভাইয়ের হাতে তুইলা দেওয়ার লাগবো। তারপর যা করার হ্যাঁই করবো। তুমি খালি ভুলাই ভালাইয়া রবিন রে রাইতের অন্ধকারে জঙ্গলে লইয়া যাইবা, কারণ সে তো এই বাড়ির মধ্যে এখন করতে পারবো না, তাহলে তো আমরা ধরা খেয়ে যাবো। আরে তুমি কি সব আজগুবি কথা কইতেছো? রবিন কেন আমার কথায় রাইতের অন্ধকারে বেরিয়ে? তোমার মাথা না পুরা গোবর দিয়া ভর্তি। রবিন কি সাদে তোমার লগে যাইবো? যাইবো না। তার লাইগা তুমি রবিনের কাছে যাই কবা এতদিন যা হইছে হইছে, এখন থেকে সবকিছু বললা
আমরা তাগর লগে মিলেমিশে থাকবো। আর হইতেছে কি তার সম্পত্তির ভাগ, তার সম্পত্তির ভাগ তুমি তারে বুঝাই দিবা। কিন্তু আব্বাই তো সেই উত্তরপাড়ার জমির চাচার কাছে কাগজপত্র রাখা গেছে, সেইখান থেকে দলিলপত্রগুলো আনতে যাইতে হইব। এই কথা কইয়া তুমি রবিনরে লইয়া রাইতের অন্ধকারে আমার খুনি ভাইয়ের হাতে তুল্লা দিবা। তারপর যা করার আমার খুনি ভাইটাই করব। তবে মাইরা মাটির তলে এমনভাবে পুঁততে রাখবো যে এলাকার লোকজন কেন একটা কাক পক্ষীয় টের পাইব না। বুদ্ধিটা তো তুমি খারাপ কও নাই। তাইলে এখন আমাকে কি করতে হইব? অগলগে মিলামিশা থাকুনের অভিনয় করতে হইব। চলো শেফা, আমি এলাকার মুরব্বীকে কাছে ভাইয়ের নামে বিচার দিছি। কাল সকালে সব মুরব্বীরা আমাকে বাসায় আইবো, আইয়া আমাকে সম্পত্তি সব বুঝাইয়া দিব। এখন দেখি কেমনে ভাই আমাকে বাড়ি থেকে বের করে। রবি, শেফা, এই নাও তোমরা এই খাবারগুলো খাইল। ভাই আমাকে জন্য খাবার লিয়েছো? আমার তো বিশ্বাসই হইতেছে না। বিশ্বাস না ওনারই কথা রে ভাই। তো বলো আমি যে খারাপ আচরণ করছি, খুবই অন্যায় করছি, তাই চিন্তা করলাম আব্বাই তো মইরা গেছে, আমরাও কে কখন মইরা যাই তার কোনো ঠিক নাই। তাই সব কিছু বুইলা গিয়া আমরা দুই ভাই মিলামিশা থাকি। আমি তো মরার সময় আব্বারে কথা দিছিলাম আমরা দুই ভাই মিলামিশা থাকুক। যা হইবার হয়ে গেছে, আমি আইস তোর বাগের সম্পত্তি তোরে বুঝাই দেব। ভাইজান, আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো? না রে, তুই স্বপ্ন দেখতেছস না, সত্যি কইতাছি। ভাইজান, আমার কোনো সম্পত্তি লাগবো না। তুমি যে আমার নিজের ভাই হিসেবে মাইনা লইছো, আমি এতেই অনেক খুশি হয়েছি ভাইজান। এতদিন নিজের খুব একা একা লাগতেছিল, কিন্তু এখন আমি আর একা না, আমার লগে আমার ভাই আছে। অবশ্যই আছি, তুই আমার ভাই, আমি সব সময় তোর লগে আছি। শেফা, আর কথা না বাড়ে তোমরা দুজন খায়ালো। আপনাকে কথা শুন না আমার খিদে মরে গেছে, মনে হইতেছে আজ আমার জীবনের সবচাইতে খুশির দিন। আরে না না শেফা, তুমি না খায়া থাইকো না, তোমার গর্বে আমাগো বংশের প্রদীপ। তুমি না খায়া থাকলে তোমার প্রদীপও না খায়া থাকবো। রবিন, আমি তগো হক আর আটকায় রাখুন না। আইসকাই আমি তোর বাগের সম্পত্তি তোরে বুঝাই দেব, কিন্তু বাইরে আব্বাই তো মইরা যাওয়ার আগেই সমস্ত সম্পত্তির দলিল রেখে গেছে ওই উত্তরপাড়ার রমিজ চাচার কাছে। তাড়াতাড়ি খায়ালো, আমরা আইজ রাইতেই গিয়া দলিল নিয়ে আসি। ভাইজান, এখন আর কোনো সম্পত্তির হিসাব করানো লাগবো না, এটা পরে করলেও হইব। আরে না রে ভাই, আব্বাই মইরা যাওয়ানোর সময় আমি কথা দিছি আব্বারে, তোর বাগের সম্পত্তি আমি তোরে বুঝাই দেবো, বুঝাই দিয়া দায় মুক্ত হমু। বলা তো যায় না কে কখন মইরা যাই। তুই তাড়াতাড়ি খাইয়া রেডিও, আমরা আইজ রাইতে উত্তরপাড়া যাবো। কিন্তু ভাইজান, রাইতে যাইতে কেন? আরে কইও না শেফা, ওই রমিজ চাচা ব্যবসার কামে সারাদিন বাইরে থাকে তো, তারে রাইত ছাড়া পাওয়া যাইব না। তাড়াতাড়ি খায়ালো, আমরা আজ রাইতেই যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, তুমি আমার বড় ভাই, তুমি যা কইবা সেটাই হইব। আমি তোমার ছোট ভাই না, আমি জীবনে তোমার কথার অবাধ্য হবো না। আমি রেডি হয়ে যাইতেছি। হ্যাঁ, আমি কে সেটা আপনার ভাইরে জিজ্ঞাসা করেন। আপনার ভাই আমার কাছ থেকে ব্যবসার কথা 2 লাখ টাকা লইছে, কইছে মাসে মাসে আমার সুদ দিব। সুদ দেওয়ার তো দূরের কথা, হ্যাঁ আমার আসলটাই ফেরত দেয় না। আজ দিব কাল দিব কইতাছে, কিন্তু দেয় না, খালি ঘুরায়। ভাইজান, এরা কি কথা কইতেছে? আরে নিশি যখন টাকা ফেরত পাইবা এত লাঠি সোটা লইয়া খারানের কি আছে? তুই অনেক আশা দিছস, তোর এই আশার উপর আমরা আর বিশ্বাস করি না। তুই আমার টাকা দে, তাইলে এই লাঠি দিয়ে এমন একটা বাড়ি মারমু যে তোমার মাথা 2 ভাগ করে ফেলাম। খবরদার, খবরদার, আমার ভাইয়ের গায়ে জন্য একটা ফুলের টোকা না পড়ে, আমি কিন্তু তোমাকে একটারও ছাড়বো না। তাইলে আপনি সরে দাঁড়ান, আপনি সরে দাঁড়ান, আমু কাম আমু করতে দেন। কইছি না আমি বাইচা থাকতে আমার ভাইয়ের কোনো ক্ষতি হইতে দিব না। ওই খারাপ স্কেল গা মার ভালো রে। ওই ওই বাস বাস। রবিন,
ভাই আমার, তুই তুই আজ আমার লেগা নিজের মাথা ফাটাইলি, অথচ আমি তোরে খুন করণের লেগা বারাইটা খুনির কাছে লয়ে যেতেছিলাম। এখন কি কইতাছো ভাই? তুমি আমারে খুন করার জন্য ভাড়াটিয়াকে কাছে লইতাছিলা? আমি না রে ভাই, আমার বউয়ে ওই কাল নাগিনীর কথায় আমি তোরে মারণের লেগে লয়ে যেতেছিলাম। তুই আমারে মাফ করে দে ভাই, আমি আর জীবনে তোর লগে কোনো খারাপ আচরণ করব না। আমারে তুই মাফ করে ভাই ওঠো ভাই, ভাইজান কি করতেছো? কি করতেছো ভাই এগুলো? ভাইজান ভাইজান তুমি আর মায়া মাইশাকে হাত তুলো না ভাইজান। ছাড়ো ভাইজান, ছাড়ো ভাইজান, ছাড়ো। মায়া মাইশাকে হাত তুলে কাপড় সেরা ভাইজান। হ, তুই ঠিক কথাই কইছিস। আমি ওর গায়ে আর হাত তুলুম না, কারণ ওর গায়ে হাত তুললে আমার পাপ হইব। তবে আমি ওর লগে আর সংসার করব না, ওরে আমি ডিভোর্স দিব। সিসি ভাইজান, এই কথা মুখে আনতে নাই ভাইজান। সংসার ভাঙা আর মসজিদ ভাঙা একদম সমান কথা। ভাবি বিভিন্ন সম্পত্তির লোভে না বুঝা তোমার অনেক বুদ্ধি দিছে। আর ভাবি আপনারও একটা কথা কই, এই যে সম্পত্তির লোভে ভাইরে বিভিন্ন রকম বুদ্ধি দিছেন, এই সম্পত্তি তো মানুষের সাথে যায় না। মানুষ মইরা গেলে 2 দিন পরে সবকিছুই পইরা থাকে এরকম ভাবে। সাথে কইরা নিয়ে যায় শুধু মানুষের দোয়া আর ভালোবাসা। আর একটা কথা ভাবি, পরের জন্য গর্ত খুললে সেই গর্তের মধ্যে নিজেরই পড়তে হয়। আপনি আমারে খুন করার লাগা ভাইয়ারে ব্যবহার করছেন। এই যে আজকে যদি ভাইয়ের লগে আমি না থাকতাম, তাহলে তো 2টা লোক ভাইয়ের মাইরাই ফেলাইতো। আর আল্লাহ না করুক ভাই যদি মইরা যাইতো, তাহলে কি হইতো? আপনি বিধবা হয়ে যাইতেন। তখন এই সম্পত্তি দিয়া কি করতেন ভাবি কোন? আমি জানি এতদিন আমি যে পাপ কাজ করছি এগুলোর কোনো ক্ষমা হয় না। তারপরেও কইতাছি তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে না, ক্ষমা যদি চাইতে হয় তাহলে তুমি রবিন আর শেফার কাছে চাও। তারা যদি তোমারে ক্ষমা করে তাহলে আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। রবিন, তুমি আমারে মাফ করে দাও ভাই, আমি আর কখনো তোমার লগে খারাপ ব্যবহার করবো না। আর বোন শেফা, তোমার লগে আমি অনেক অন্যায় অত্যাচার করছি, তোমারে না খাওয়াইয়া রাখছি, তুমি আমারে মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমি তোমার সব শর্তই মানবো। আজ থেকে আমরা 2 ফ্যামিলি মিলেমিশে থাকবো, আমাগো লগে কোনো ঝগড়া করন যাইব না। কথা দেন? এই যে তোমারে কথা দিলাম, আজ থেকে আমরা সবাই এক। আজ থেকে কেউ শুনবো না যে আমাদের বাড়িতে কখনো ঝগড়া হয়েছে। হ, কেউ আর কইতে পারবো না আমরা 2জন সৎ ভাই। আজ থেকে আমরা 2জন এক বাপের এক রক্তের ভাই ভাই। ভাইজান ভাই আমার